প্রতিটি মেয়ের বাসরাত স্বামীর আদরে কাটে। আমার বাসরাত কেটেছিল নিজের রক্তপাতে। আমি বাসর ঘরে ঢুকেই দেখি আমার মতোই হুবহু একজন বউ। সে যে আমার ন্যায় বসে আছে, সাজসজ্জা হুবহু আমার মতো, অবিকল যেন আমি বসে আছি খাটে, দেখতেও আমার মতো। কিন্তু সে কিভাবে সম্ভব? আমি তো মাত্র রুমে এলাম, আমি তার কাছে গেলাম আর প্রশ্ন করলাম, তুমি কে? সে সাথে সাথে উত্তর দিল, আমি কে মানে? আমি তুষারের বউ। আমার নাম রাত্রি। আমি চমকে উঠলাম, এ কি আমার নাম? এই মেয়েটা নিজের নামে চালাচ্ছে কেন? আমি প্রথম তেমন কিছু বুঝছিলাম না। কিছুক্ষণ পর আমার বর তুষার রুমে প্রবেশ করে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে ওই মেয়েটার কাছে চলে যায়। মেয়েটাকে হাতের রিং পরিয়ে দেয়। আমার সাথে যে ভালোবাসা হওয়ার কথা তুষার এই মেয়েটার সাথে করেছে। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। তুষার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। খুব অভিমানও হচ্ছিল যে কালই এই বাড়ি ছেড়ে চলে যাব। বাসর ঘরে যে বর আমাকে ঠকালো। ও মা! কিছুক্ষণ পরে দেখি তুষার খাটে বসা, মেয়েটিকে রাত্রি বলে ডাকছে। এটা কি হচ্ছে আমার সাথে? আমার বরই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অন্য একটি মেয়েকে রাত্রি বলে ডাকছে। আমার মতো দেখতে মেয়েটিকে আমি ভাবছে, কিন্তু কেন? প্রতিটি মেয়ে কত স্বপ্ন নিয়ে বাসর ঘরে বসে আসে, আর আমার সাথে এটা কি ঘটছে? আমি তুষারকে ডাকছি, এই তুষার, আমি এখানে। তুমি যাকে রাত্রি ভাবছো সে আমি না। কিন্তু তুষার আমার কথা শুনতেই পাচ্ছে না। মেয়েটি আমার দিকে তাকিয়ে এমন একটা হাসি দিল, আমার হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। সাধারণ কোনো মানুষের হাসি এত ভয়ঙ্কর হতে পারে না। মান অভিমানে আমার মাথায় এটা খেয়ালই আসলো না যে এই মেয়েটাকে আমার মতো এবার দেখতে কেন এই মেয়েটা? আর তার লজ্জা, তার সাজসজ্জা হুবহু আমার মতো কেন? আমার তো কোনো যমজ বোন নেই। আমার যমজ বোন থাকলেও নিজের বোনের বাসরে তো আর সে আসবে না। পৃথিবীতে একই চেহারার অনেক মানুষ হয়, সেটা শুনেছি। তাই বলে নামও কি এক? আমার আর আমার স্বামী বা কোনো কেন তাকে আমি ভাবছে? ভাবতে ভাবতে দেখি মেয়েটা তার লম্বা হাত করে আমাকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দরজা লাগাই দিল। তখন আমার বুঝতে বাকি নেই, এটা কোনো মানুষ হতে পারে না। কোনো মানুষের হাতে তো লম্বা হয় না। এমন অশরীরী ছায়া কোনো আত্মা ছাড়া কেউ না। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। তিনতলার একটা ফ্ল্যাটে আমার আর আমার স্বামীর ফুলসজ্জার ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ ডিস্টার্ব না করে। এমনিতেই রাতের বেলা গাছের একটা পাতা পড়লে ভূত প্রেতের ভয় লাগে। আর আমার বাসর ঘরে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, আমার স্ট্রোক হওয়ার মতো অবস্থা। সেই মেয়েটা অদ্ভুতভাবে হেসে যাচ্ছে, এত ভয়ঙ্কর হাসি! আমাকে তার লম্বা হাত দিয়ে রুমের বাইরে ফেলে দিল। আমি ভয়ে চিৎকার দিচ্ছি, কিন্তু কেউ আমার কথা শুনতে পাচ্ছে না। চারদিকের ওই হাসির শব্দ পেয়ে ভয়ে আমার শরীর শীতল করে দিচ্ছে। ভয়ে এই মুহূর্তে আমার কোনো কিছুই ঠিক নেই। কি পাপ করেছি আমি জানি না। কিন্তু এই মেয়েটার সাথে আমার কিসের শত্রুতা? এত মানুষ থাকতে আমার বাসর ঘরেই বা কেন আমার রূপ নিয়ে এসেছে? ভাবতে ভাবতে দেখি ঘরের দরজা লকই আছে, কিন্তু ওই মেয়েটা আমার সামনে আমাকে বলছে, এই বাসরকে আমি অভিশপ্ত করে দেব। এই বাসরের কথা এই মহলে সবাই জানলে ভয় শিউরে উঠবে। এই মেয়ের কথা শুনেই আমি মাথা ঘুরে সিঁড়ি দিয়ে 3 তলা থেকে গড়াতে গড়াতে নিচতলায় পড়লাম। আমার কপাল ফেটে অনেক রক্ত বয়ে যাচ্ছে। বিয়ে বাড়ির সবাই নিচে আড্ডা দিচ্ছিল। আমাকে দেখে আমার স্বামীকে ডাক দিল সবাই। ও এসে বলে, ও তো ওয়াশরুমে যাবে বলে বাইরে এলো, কিন্তু পড়ে গেল কিভাবে? আমি সবার কথা শুনছিলাম, কিন্তু উত্তর দিতে পারছিলাম না। আর বলতে পারছিলাম না, তুমি যার সাথে কথা বলছিলে সেটা আমি না। এটা একটা ভয়ঙ্কর আমি স্পষ্ট দেখছি সেই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে। ভয়ে আমি শিউরে উঠেছি, কিন্তু কাউকে বলতে পারছিলাম না। আমি সব দেখছি, কিন্তু কাউকে কিছু বলতে পারছি না। ওই মেয়েটা আমাকে কখন বলছে, রাত তো কেবল শুরু, বাসরও শুরু, বাকিটা আরও মজার হবে। তারপর যা হলো, আমি শিউরে উঠলাম।
বাসর রাতে যদি হুবহু আমার মতো দেখতে কোনো মেয়ে আমার জায়গা নিয়ে আমার স্বামীর ভালোবাসা নেয় তাহলে কেমন লাগে বলেন। তারপর যদি সে কোনো মায়াবী আত্মা হয়, আমি ততক্ষণে বুঝে গেছিলাম এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, কারণ এই মেয়েটাকে কেউ দেখতে পাচ্ছে না শুধু আমি ছাড়া। আমার মাথা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কিছু সময় পরে ডাক্তারও চলে আসে। আমার মাথায় হালকা ব্যান্ডেজ লাগিয়ে দেয় তিনি। খুব একটা ক্ষতি হয়নি আমার, সামান্য কিছু ওষুধ দিয়ে ডাক্তার চলে যান। কিছু সময় পরে পরে আবার আমাকে তিনতলায় দিয়ে আসে সবাই, কারণ তখন রাত খুব বেশি একটা হয়নি। আরও আমাদের ফুলশয্যার রাত ছিল। স্বাভাবিক বিষয় আমাকে আর আমার স্বামীকে এক রুমে আবার দিয়ে আসাটা, কারণ কেউ তো আর বুঝতে পারছে না আমার সাথে আসলে কি ঘটেছে। সবাই ভাবছে হয়তো পা পিছলে পড়ে গেছি। আমাকে আবার উপরে দিয়ে আসা হয়। তুষার আমার কাছে এসে বলে, ওভাবে পড়ে গেলে কিভাবে? আমি যখনই তুষারকে সব বলতে গেছি ঠিক তখনই সেই মেয়েটা আবার হাজির। এবার ওর পরনে বিয়ের সাজসজ্জা ঠিকই আছে, কিন্তু চোখের নিচে অনেকখানি কালি পড়া, আর চোখ দুইটা কুচকুচে কালো। আমাকে হেঁচকা টানে দূরে সরিয়ে আবার তুষারের সামনে বসে পড়ে। ভয়ে আমার শরীর হিম হয়ে আসছে। ওই মেয়েটি এক পা দু পা করে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি ভয়ে, আমাকে ছেড়ে দাও প্লিজ। কে তুমি? আমার সাথে কি শত্রুতা? আমি কি ক্ষতি করেছি? কেন আমার বিবাহিত জীবনটা নষ্ট করতে চাইছো? ও এমনভাবে আমার দিকে এগিয়ে আসছিল যেন আমার প্রাণ নিয়ে নিবে। আমাকে ভয় পেতে দেখে ও আরও জোরে হাসছিল। ভয় পা, আরও ভয় পা, যত ভয় পাবি তত শান্তি আমার। কি ভেবেছিলি আমাকে রেখেই ফুলশয্যা করে ফেলবি? এই ফুলশয্যাকে আমি মৃত্যুশয্যা করে তুলবো। এই শহরের মানুষ এই ভয়ঙ্কর অভিশপ্ত ফুলশয্যার কথা ভেবে কেউই বিয়ে করতে চাইবে না। আমি অতটাই ভয়ঙ্কর কিছু করব তোদের সাথে। আমার কি অন্যায়? আমি বুঝছিলাম না কি পাপ আমার, আমি নিজেও জানি না। তবে এটা বুঝছিলাম আমার জীবনের অন্তিম সময় এসে গেছে। ওই আত্মার রূপ ধীরে ধীরে পরিবর্তন হয়ে আরও এক ভয়ঙ্কর রূপ ধারণ করছিল। ততক্ষণে তুষার বুঝে গেছিল আমার মাঝে তৃতীয় কারো আগমন হয়েছে। তুষার ওই মেয়েটির ঘাড়ে হাত দিয়ে বলে, কে তুমি? মেয়েটি পিছন ঘুরে তাকালেই তুষার বলে, এ কি তৃপ্তি তুমি? বলেই তুষার বেহুশ হয়ে যায়। এই মুহূর্তে হাজারো ভয়ের মাঝে আমার মাথায় একটা জিনিস আসে। তুষার তাহলে মেয়েটিকে চিনে? তৃপ্তি বলে ডাকলো যে। তৃপ্তিকে? ও হ্যাঁ, তৃপ্তি তো তুষারের প্রথম স্ত্রী। তৃপ্তি তো ছাদ থেকে পড়ে মারা গেছিল। তুষার তৃপ্তিকে খুব ভালোবাসতো। তাহলে তৃপ্তির আত্মা এমন করছে কেন? তুষার কে তাহলে তৃপ্তির আত্মা অন্য কারোর সাথে মেনে নিতে পারছে না, কিন্তু ও মরে গেছে বলে কি তুষার কারোর সাথে সংসার করতে পারবে না? আমি তখন আত্মাটাকে বলেছিলাম, তুমি কি তৃপ্তি? তখন আত্মাটা আরো ভয়ঙ্করভাবে আমার দিকে তেড়ে আসে। আমার গলা ধরে উঁচু করে ছাদে নিয়ে যায়, আমাকে ছাদ থেকে নিচে ফেলে দেবে। ঠিক তখনই ছাদে কেউ চলে আসে, আর আত্মাটা আমাকে মারতে পারে না। বিয়ে বাড়িতে অনেক মানুষ এসেছে, আমি ভালো চিনি ছাদে কখন কে গেছিল। হয়তো কেউ ফোনে কথা বলতে গেছিল। সেই ছেলেটির চিৎকারে বাড়ির সবাই ছাদে এসে আমাকে উদ্ধার করে। সেদিন রাত কীভাবে কেটেছে আমার, সে আমি ছাড়া আর কেউ জানে না। পরের দিন বাড়ির মানুষেরা হাজারো প্রশ্ন। কাকে কি বলবো জানি না। আমি কাউকে কিছু বলার অবস্থায় নেই। তুষার জানে এই রহস্য। তৃপ্তি লেনো তৃপ্তি যেন ওর বিয়ের রাতে ফিরে এলো, আর আমার ওপর বা কেন তৃপ্তি এমন তাণ্ডব করলো এমনিতেই আমি আর বাঁচবো না জানি, কারণ কোনো আত্মা কাউকে মারার কথা ভাবলে কেউ বাঁচতে পারে না। আমি কাউকে কিছু না বলে তুষারকে প্রশ্নটা করলাম আমাদের রুমে গিয়ে। তুষার বলে, আমি জানি না তৃপ্তির আত্মা কেন আমাদের পিছু লাগলো, আর কেনই বা তোমার ক্ষতি চায়। তৃপ্তি অনেক ভালো মেয়ে ছিল, আর আমিও তৃপ্তিকে খুব ভালোবাসতাম। তাহলে তৃপ্তির আত্মা কেন আমাদের ক্ষতি করবে? আমি তুষারকে বললাম, তৃপ্তির মৃত্যুর কি কারণ ছিল? তুষার তখন ভয় ভয় ভাবে বলে, তৃপ্তি ছাদ থেকে পড়ে গেছিল। তুষারের কথায় আমি ভয়ে ভয়ে দেখছি। আমি বললাম, কি ব্যাপার তুষার, তুমি এত ভয় পাচ্ছ কেন? আর ও ছাদ থেকে কেন পড়ে গেল? ও কি সুইসাইড করেছিল? তুষার বলে, না, ও তো সুইসাইড করেনি। তখন আমি বলি, তাহলে কোন কারণে ও ছাদ থেকে পড়ে যাবে? তুমি ধাক্কা দাওনি? তুষার চমকে ওঠে, পাগল হয়ে গেছো?
আমি তৃপ্তিকে ভালোবাসতাম আর ওকে হারিয়ে আমি পাগল হয়ে গেছিলাম। তৃপ্তি কিভাবে পড়ে গিয়ে মারা গেল তার কারণ আমি জানি না। আমি তুষারকে আর বেশি প্রশ্ন করলাম না, কারণ তুষারের চেয়ে চোখে মুখে তৃপ্তির জন্য ভালোবাসা আর যন্ত্রণা দেখেছিলাম আমি। ওর চোখের পানিতে বোঝা যাচ্ছে ও মিথ্যা বলছে না। তাহলে কি ঘটেছিল তৃপ্তির সাথে? কিছুক্ষণ পরে দেখি তুষার তৃপ্তির কবরের কাছে গিয়ে কাঁদছে। ইস, আমি হয়তো তুষারকে কষ্ট দিয়ে ফেলেছি। ওইভাবে বলাটা ঠিক হয়নি আমার। সেদিন রাত এলে আমার চিন্তা আরও বেড়ে যায়। কি জানি আজ রাতে আবার কি হবে। আমাকে তৃপ্তির আত্মার সাথে কথা বলতে হবে, আর আমাকে জানতে হবে কিসের জন্য ও আমাকে মারতে চায়। মরার আগে আমার অন্যায়টা আমাকে জেনে যেতে হবে। তৃপ্তির ভাই আবার তুষার এর ফ্রেন্ড, সে খুব তড়িঘড়ির সাথে আমাদের বাড়িতে এলো আর ডিরেক্ট তুষারের কাছে গেল। আমি বাইরে দাঁড়িয়ে শুনছি কি বলাবলি করে ওরা। তৃপ্তির ভাই নোমান তুষারকে বলছিল, ভাই কাল আমাকে প্রীতি কল দিয়েছিল। তুষার চমকে ওঠে, প্রীতি মানে? কোন প্রীতি? নোমান বিড়বিড় করে কি খানিকটা বলল। আমি কিছুই বুঝলাম না। নোমান বলছে, আমার বোনকে প্রীতি মেরেছে ভাই। তুষার বলছে, পাগল হয়ে গেছিস তুই? প্রীতি কিভাবে মারবে? তুই না মাথার ডাক্তার দেখা। নোমান বলে, তুই মিলাই নিস। প্রীতি আমাদের কাউকে ছাড়বে না। প্রীতি যদি নোমানকে মেরে ফেলে তাহলে তো সে জীবিত কেউ। তাহলে আমাকে প্রীতির সাথে কথা বলতে হবে আর জানতে হবে সে কেনই বা তৃপ্তিকে মেরেছে। নোমান বাইরে এলে আমি নোমানকে বলি, প্রীতির নাম্বার দিন আমাকে। আমি সব শুনেছি, আমি সব রহস্য কারণ জানতে চাই, তাই আমাকে প্লিজ প্রীতির নাম্বারটা দেন। গত রাতে তৃপ্তির আত্মা এসেছিল আমাদের রুমে। আমার কথা শুনে নোমান অবাক হয়ে যায়। সত্যি তৃপ্তি এসেছিল? কি বলেছে আমার বোন? প্লিজ বলো কি কথা হয়েছে তোমার সাথে। আমি বললাম, তৃপ্তি মেরে ফেলতে চায় আমাকে। আমার সাথে কিসের শত্রুতা ওর? আচ্ছা, আপনি যে বললেন প্রীতি আপনার বোনকে কে মেরেছে, এই প্রীতিটাকে? প্রীতির নাম্বার দেন। নোমান কিছুতেই নাম্বার দেবে না। আমি জোর করে একরকম নাম্বারটা নিলাম। প্রীতিকে আমি ফোন করি, ওর সাথে সাথে ফোনটা তোলে। ওর সাথে কিছুক্ষণ কথা হলে আমি কাল ওর সাথে দেখা করার কথা বলি আর ও রাজি হয়ে যায়। আমার শুধু আজ রাতটার অপেক্ষা। কাল প্রীতির সাথে দেখা করব, সব রহস্য জানতে পারবো। খানিকটা চিন্তামুক্ত মনে রুমে গেলাম, অমনি ফ্লোরে একটা ছবি উড়ে এলো। ছবিটা আমি বারবার ধরার চেষ্টা করছি, কিন্তু ছবিটা উড়ে বেড়াচ্ছে, কিছুতেই ধরতে পারছি না। 2 ঘন্টা কেটে যাওয়ার পর ছবিটা আমি ধরতে পারি। ছবিটা ধরে দেখি একটি মেয়ের ছবি। বাহ, মেয়েটা তো খুবই সুন্দর দেখতে, বয়সও বেশ খানিকটা কম। আমি তুষারকে দেখালাম, তো দেখো তো ছবিটা কার? তুষার না চেনার ভান করে এড়িয়ে এলো। এবার তুষার আমাকে জড়িয়ে ধরে বলে, এত যদি গোয়েন্দাগিরি করো তাহলে বর সামলাবে কে? হ্যাঁ, একটু বরের দিকে দেখো। আমার অবশ্য তখন রোমান্সের মুড ছিল না, কারণ হাজারটা প্রশ্ন আর চিন্তা আমার মাথায়। তুষার আমাকে জড়িয়ে ধরলেই আমার দরজায় কেউ নক দেয়। রাত তখন 12টা হবে। আমি আর তুষার দরজা খুলে দেখি পিছনে ঘুরে লাল শাড়ি পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি ধীরে ধীরে ছাদের দিকে যাচ্ছে। আমি আর তুষার পিছন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু মেয়েটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, পিছনে তাকাচ্ছে না। মেয়েটি হাঁটতে হাঁটতে ছাদের কোনায় গিয়ে লাফ দেয়। তুষারও মেয়েটির সাথে লাফ দিতে যায়। আমি দ্রুত তুষারকে নিচে নামাই। তুষার যেন অন্য জগতে চলে গেছিল। ওর হুঁশও নেই যে এখানে লাফ দিলেই ওর মৃত্যু হবে। আমি সাথে সাথে নিচে তাকিয়ে দেখি কেউই নেই নিচে। তাহলে ওটা মায়া ছিল, মানে তৃপ্তি। ও আবার এসেছে আমাকে তৃপ্তির মৃত্যুর রহস্য জেনে ওর আত্মার সাথে কথা বলে তুষারকে বাঁচাতে হবে, এই পরিবারকে বাঁচাতে হবে। ওই প্রীতি মেয়েটার কি তুষারের সাথে রিলেশন ছিল? তাই কি সে হিংসায় তৃপ্তিকে মেরে ফেলেছে? সেই প্রীতিকে কেনই বা পুলিশে দেয়নি কেউ? আজব লাগছে তো সব আমার কাছে। তৃপ্তির ভাই যেখানে নিজেই বলছে প্রীতি মেরেছে, তাহলে কোনো না কেন এর কোনো মামলা নেই, একটা পুলিশ কেসও নেই? তবে
একটা মেয়ে খুন করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর তাকে কেউ কিছু বলছে না। বিষয়টা অদ্ভুত না? পরের দিন আমি প্রস্তুতি নিলাম যে প্রীতির সাথে দেখা করতে যাব। আমি রেডি হয়ে বেরোনোর সময় দেখি নোমান আর তুষার কিছু একটা নিয়ে আলোচনা করছে। আমাকে দেখে ওরা বলে, তুমি কোথায় যাচ্ছ? বললাম, হ্যাঁ, প্রীতির সাথে দেখা করতে যাচ্ছি। ওরা বলে, মানে? তুমি তাকে কই পাবে? প্রীতি বলে, নোমান ভাইয়া নাম্বার দিছে তো। তুষার নোমানের দিকে রাগ মুডে তাকায়, যেন নাম্বার দেওয়াটা তার পছন্দ হয়নি। তুষার বলে, দেখো রাত্রি, আমি চাই না তুমি কোনো ঝামেলাতে জড়াও। আমি চাই না তুমি প্রীতির সাথে কোনো ঝামেলাতে জড়িয়ে যাও। ও তোমারও তো ক্ষতি করতে পারে। তখনই রাত্রি বলে, আমার কিছুই হবে না, আমাকে এর সমাধান খুঁজে বের করতেই হবে। বলে এই রাত্রি বেরিয়ে যায়। নোমান বলে, আস্তে বিড়বিড় করে, আরও আরে আমি ভুল নাম্বার দিয়েছি। তুষার চমকে ওঠে, কি? তুই ভুল নাম্বার দিয়েছিস? তাহলে ও কার সাথে কলে কথা বলে? বাইরে চলে গেল। তখন নোমান বলে, ভাই হয়তো রং নাম্বার কারো কাছে চলে গেছে। সে হয়তো কোনো মেয়ে। আচ্ছা যাক, ও যাক, গিয়ে এমনি ফিরে আসবে। আমি একটা রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করছি প্রীতির জন্য। আমি টেবিলে বসার 10 মিনিট খানেক পরে সেখানে একটি মেয়ে আসে। মেয়েটিকে দেখে আমি চমকে উঠি। এই মেয়েটা এখানে কেন? দুইটার দুপাশে বেণি করা, মাঝ বরাবর সিঁথি কাটা, চুলে চপচপে তেল দেওয়া, একদম ঢিলা ঢালা একটা জামা পরা, এক কথায় সেকালের একটা মেয়ে। এখানকার যুগের একটা এতটা সেকালে মেয়ে আছে, আমি এই মেয়েকে না দেখলে জানতাম না। চোখের নিচে এত গাঢ় কাজল পরা মনে হচ্ছে হাড়ির কালির তেল দিয়ে লাগানো। ওর কাজল চোখের নিচ দিয়ে অনেক জায়গা দিয়ে লেগে ফেসটাই অদ্ভুত লাগছে। মেয়েটি ধীরে ধীরে আমার দিকে আসছে। আমার সামনের চেয়ারে এসেই বসে পড়লো। এমন নির্জন জায়গা, এই রেস্টুরেন্টটা আমার কেমন একটা ভয় ভয় লাগছে। শহর থেকে বেশ কিছুটা দূরে একটা জঙ্গল আসার সময় আমার মোটেও মনে হয়নি এটা একটা জঙ্গল। মনে হলো লোকালয় আছে, কিন্তু ভেতরে ঢুকে দেখি এটা একটা জঙ্গল। এমন জায়গায় আবার রেস্টুরেন্ট হয় নাকি? কেউ আসে নাকি এখানে কোনো কাজে? কেমন একটা অস্বস্তি কাজ করছিল আমার ভেতরে। এই রেস্টুরেন্টে কেউ আসে না মনে হচ্ছে। খাবারেরও কোনো ব্যবস্থা দেখছি না। দিনের বেলা চারদিকে ঝিঁঝি পোকা ডাকছে। আমার মনে হচ্ছিল না যে নিয়ে এখান থেকে ফিরতে পারবো। মেয়েটির দিকে ফ্যাল করে তাকিয়ে আছি। আমার হাত পা কাঁপছে খুব। হাত হঠাৎ মেয়েটি আমার কাছে এসে বলে, কি খাবে বলো? আমি বললাম, পানি। মেয়েটা ভেতরে গেল পানি আনতে। আমি পানি কোথায়? এখানে পানি পাবে কোথায় ও? আমি ওর পিছ পিছ গেলাম। দেখি কোথায় যায়। আরে রেস্টুরেন্টের উদ্দেশ্য কি? এখানে এই পরিবেশে কেন থাকে এই মেয়ে? আর এই একাই কেন রেস্টুরেন্টে চালায়? এখানে কি আর কেউ থাকে না? আর এই মেয়েটির মা বাবা কি কেউ নেই? মেয়েটির পিছন পিছন গিয়ে দেখি মাটির নিচে একটা সিঁড়ির মতো। মাটি সেটা মাটির নিচে চলে গেছে। ও মাটির নিচে চলে গেল। আমি নিচে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু ভিতরে এতই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমি ধীর ধীর পায়ে অন্ধকারের নিচে নেমে গেলাম। নামতে নামতে কত নিচে নেমে গেলাম তা কিছুই বুঝতে পারলাম না। আমার ভেতরে ভয় কাজ করছিল খুব। মাটির নিচ থেকে কি আর উপরে যেতে পারবো কোনো দিন, নাকি এখানেই কবর হয়ে যাবে? নামতে নামতে এতই নিচে চলে এসেছি। আর এ ভেতরে এত অলিগলি, আমি সেই সিঁড়ি আর খুঁজে পাচ্ছি না। আমি রহস্য খুঁজতে এসে নিজে কোনো ফাঁদে পড়ে পা দিলাম। তখন আমার মনে হচ্ছিল আমি এখান থেকে বেরোতে পারলেই বাঁচি। চারদিকে এত অন্ধকার, আমার দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ খানিক দূরে একটু আলো দেখা যাচ্ছিল। আমি ওই আলোকে ফলো করতে করতে সামনে আগাই। আমার মনে হচ্ছিল আমি অন্য জগতে চলে এসেছি। মাটির নিচে এতটাই ভয়ঙ্কর জায়গা থাকে আগে জানতাম না আমি। আমি যাকে খুঁজতে এখানে এসেছি তাকে খুঁজে পাচ্ছি না। উল্টা আমি এক মৃত্যুর ফাঁদে ফেসে গেছি। খুঁটখুঁটে অন্ধকারের মাঝে দূরে দেখতে পাওয়া আলোর দিকে আমি এগোচ্ছি। তখনই আমার সামনে কোনো জন্তু জানোয়ারের চোখের মতো জ্বলজ্বল করছে। আমার সামনে কিছু আমার পরাণ চমকে ওঠে। এটা কি হতে পারে? অন্ধকারে বোঝা না গেলেও এতটুকু বোঝা যাচ্ছিল কেউ একটা আছে, আমার সামনে আছে। আমি আলোটার কাছে গিয়ে দেখি যেন একটা রাজমহলের মতো রেস্টুরেন্ট, খুব দামি একটা 5 স্টার হোটেল, ঠিক যেন বিদেশিদের মতো হাই ফাই জায়গা। এত দামি দামি জিনিস নিয়ে ভেতরটা সাজানো,
টেবিল চেয়ারগুলো অনেক সুন্দর। এমন হোটেলে কোটিপতি ছাড়া আর কেউ আসতে পারবে না। ভেতরে একজন মাত্র ওয়েটার টেবিলে টেবিলে খাবার সাজাচ্ছে। আচ্ছা, এমন পাগল কে আছে যে মাটির নিচে এত দামি রেস্টুরেন্ট করে রেখেছে? এটা বাইরে করলে তো অনেক টাকা উপার্জন করতে পারতো। এমন অন্ধকারের মাঝে এক ঝলক এত আলোকসজ্জা ভাবাই যায় না। ওয়েটারটার আমার দিকে একভাবে চেয়ে আছে। ওনাকে দেখে আমি বেশ খানিকটা ভয় পেয়ে গেলাম। ওনার চোখ এমন আগুনের মতো কেন? লোকটা আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসে আর বলে, আমাকে বলছে আসুন ভেতরে আসুন। আমি ভয়ে ভয়ে ভেতরে বসলাম। কিছুক্ষণ পরে উনি আমাকে বলে, কি খাবেন? আমি বললাম, না কিছু খাবো না। তখনই লোকটা বলে, এখানে এসে খালি মুখে কেউ ফিরে যায় না, একটু বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। লোকটি কিছুক্ষণ পরে যা নিয়ে এসেছে, আমি ভয়ে প্রচণ্ড কাঁপছিলাম, কারণ গ্লাস ভর্তি রক্ত আর রক্ত আর প্লেট ভরা মানুষের হাত পায়ের নখ দেখেই আমার বমি পাচ্ছিল খুব। আর এত ভয় পেয়ে গেছিলাম কারণ আমার বুঝতে বাকি নেই এটা একটা পৈশাচিক আত্মার জায়গা। কিছুক্ষণ এখানে থাকলে আমার হাত পা হয়তো এরা কারো প্লেটে খাবার বানিয়ে দেবে। আমি কালো ভয়ঙ্কর অন্ধকারে চোখ বুজে পালাচ্ছিলাম। ঠিক তখনই কারো সাথে আমার ধাক্কা লাগে। তখন আমি আরো ভয় পেয়ে যাই। মাটির নিচের অন্ধকারে আমি ফেঁসে গেছিলাম। যার সাথে ধাক্কা লেগেছে সে কি অদ্ভুতভাবে হাসছিল আর বলছিল, পালা এখান থেকে, এটা মৃত্যুর হোটেল। আমার প্রাণটা যেন ওই হাসির শব্দে বেরিয়ে যাচ্ছিল। ওখান থেকে কিভাবে পালিয়ে বাইরে এসেছি নিজেও জানি না। হার্টবিট এমনভাবে রেসপন্স করছিল, আমার প্রাণটা যায় যায় অবস্থা। বাইরে বেরিয়ে দেখি সেই মেয়েটা গ্লাস হাতে দাঁড়িয়ে আছে পানি নিয়ে, আর আমাকে বলছে, তুমি কোথায় চলে গেছিলে? আমি খুঁজে পাচ্ছিলাম না। পানি নিয়ে কতক্ষণ অপেক্ষা করছি তোমার জন্য। তোমার সাথে তো ভালোভাবে আলাপই হলো না। তখন আমি বলি, আমি তোমার পিস গিয়ে মাটির নিচে আটকে গেছিলাম। আচ্ছা, ওখানে ওই রেস্টুরেন্টটা কেন? ওখানে মানে কোথায়? পাগল তুমি? মাটির নিচে রেস্টুরেন্ট কিভাবে আসবে? আমি অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে আছি। ও মিথ্যা বলছে আমাকে। আমি ওকে ফলো করতে গিয়ে ভয়ঙ্কর জায়গায় ফেঁসে গেছিলাম, আর ও বলছে আমি নাকি পাগল। মেয়েটি আমাকে বলে, আচ্ছা তুমি হয়তো কোনো ঘোরের মাঝে চলে গিয়েছিলে। আমার সাথে এসো, এখানে দেখো তো কোথায় রেস্টুরেন্ট। এখানে এমন কিছুই নেই। আমি খেয়াল করলাম সত্যি কিছু নেই। এটা কিভাবে সম্ভব? আমি মাত্র এলাম ওখান থেকে। আচ্ছা, তুমি রাত্রি তাই তো? কি ব্যাপার? মেয়েটি আমার নামও জানে। হঠাৎ ও বলে ওঠে, কি ভাবছো আমি কোনো আত্মা কি না? তোমার নাম জানলাম কিভাবে? তুমি তো বললে কাল ফোনে তোমার নাম রাত্রি, আর তুমি আমার সাথে দেখা করতে চাও। মানে তুমি? হ্যাঁ আমি প্রীতি। হ্যাঁ আমি প্রীতি। আমি কিছুটা চমকে গিয়ে, তুমি কি গিয়ে কি তুমি প্রীতি? এই মেয়েটির ছবি তো আমি আমার স্বামীর রুমে পেয়েছিলাম। এটা যদি প্রীতি হয়, তুষার তাহলে এড়িয়ে গেল কেন? তুষার তো প্রীতিকে ভালোভাবেই চিনে। আমাদের রুমে বা প্রীতির ছবি কি করছিল? এই মেয়েটির প্রীতি শোনার সাথে সাথেই আমার মাথা কিছুটা ঘুরে উঠল। তুষারের মিথ্যার মাঝে কিছুটা রহস্য অবশ্যই আছে। আমার কাছে সব কিছু ঘোলাটে লাগছে। কে এক রহস্য বের করতে এসে আমি অন্য রহস্যে জড়িয়ে গেছি। মেয়েটিকে দেখে আমার তখন ভয় হচ্ছে যে মেয়েটা তৃপ্তির খুনি। একটা খুনির সামনে দাঁড়িয়ে থাকা কম ভয়ের কথা নয়। এই মেয়েটা তৃপ্তিকে মেরেছে। তৃপ্তির আত্মার কিন্তু তৃপ্তির আত্মা আমাকে মারতে চাইছে কেন? হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি মেয়েটিকে আমার পরিচয় দেওয়ার আগেই মেয়েটি যা বলে আমি পুরোই অবাক। অস্ট্রিরা নিশ্চয়ই এমন ঘন অন্ধকার জঙ্গলে থাকে। একা একটা মেয়ে এমন জঙ্গলে এসে লুকিয়ে আছে, নিশ্চয়ই খুন করেছে। এজন্যে পুলিশ ধরবে সেই ভয়ে এমন রক্ত শীতল করা জায়গা বেছে নিবে। পুলিশ ধরলে তো প্রাণ বাঁচবে, কিন্তু অস্ট্রিরি ধরলে কি আর প্রাণ বাঁচবে? মেয়েটি আমার দিকে তাকিয়ে বলে, আবার কি ভাবছো মনে মনে আমি এখানে কেন আছি? তখন আমি সাহস পেয়ে বলি যে, হ্যাঁ, তুমি এমন জঙ্গলে কেন আছো? এখানে এমন রেস্টুরেন্ট কেন? কেউ কে এখানে আসে এখানে খাবার খেতে? তখন মেয়েটি বলে, যার ভাগ্য টেনে আনে তার এখানে আসতেই হয়। যেমন তুমি এখানে চলে এসেছো, আর নিজেই খুঁজতে খুঁজতে চলে এসেছো। হ্যাঁ, আসলে আমার খুবই প্রয়োজন তোমাকে। আমি অনেক বড় রহস্য
বুঝতে ফেঁসে গেছি, তাই তোমার কাছে এসেছি। তখন ওই মেয়েটি বলে, আচ্ছা কি দরকার বলো। আমি তখন মেয়েটিকে বলি, তুমি তৃপ্তিকে খুন করেছো কেন? অবশ্য আমি তার কারণ জানি। তুমি তুষারকে ভালোবাসতে, তাই না? তুষার তোমার ভালোবাসা গ্রহণ না করে তৃপ্তিকে বিয়ে করেছিল। প্রতিহিংসায় তুমি ওর প্রাণ নিয়ে নিলে কেন? তুমি কি জানো তুমি কত বড় অন্যায় করেছো? আজ না হোক কাল পুলিশ তোমায় খুঁজে পেয়ে যাবে। তোমার জন্য তৃপ্তির আত্মা ভয়ঙ্কর হয়ে উঠেছে। সে আমার প্রাণ নিতে চায়। আমার স্বামী আর আমার পরিবার অনেক বিদেশ বিপদে আছে। আশ্রির ছায়ায় প্লিজ তুমি একমাত্র পারো এই সমস্যার সমাধান করতে। তুমি আমার সাথে আমার বাড়িতে গিয়ে তৃপ্তির আত্মার সাথে কথা বলো। কিছুক্ষণ পর মেয়েটি জোরে হেসে দিয়ে বলে, এমন গল্প তোমাকে কে শুনিয়েছে যে আমি তৃপ্তিকে মেরেছি? আর আমি তুষারকে পছন্দ করতাম? আমি এখানে থাকি আমার একটা কাজে, কোনো খুনের অপরাধে নয়। আর আত্মা ভূত এইসব হয় নাকি? আমি তো এত ঘন জঙ্গলে কই, আমি তো আত্মা দেখিনি। আর হ্যাঁ, যে আমার নামে এসব রটিয়ে বেড়াচ্ছে, আমি তার নামে আইনি ব্যবস্থা নেব। আমি লোকচক্ষুর আড়ালে আছি বলে আমার নামে খুনের অপবাদ দেওয়া হচ্ছে। যে বলেছে সে কি আমায় দেখেছে খুন করতে? হয়তো খুনি নিজেই এমন গল্প বানিয়ে বলছে। আমি বললাম, না না, সে কিভাবে সম্ভব? কারণ যে বলেছে সে তৃপ্তির ভাই। মেয়েটি হেসে উড়িয়ে দিল, তুমিও না? আচ্ছা পাগলি, আপনজনই ক্ষতি করে বেশি। আচ্ছা আমাকে নিয়ে চলো তোমার বাড়ি। দুজনে রওনা দিলাম সেখান থেকে। গাড়ির ভিতর মেয়েটি একটা কথাও বলল না। হয়তো রেগে আছে, কারণ ওর নামে খুনের অপবাদ দেয়া হয়েছে। আচ্ছা তাহলে তৃপ্তির ভাই তুষার খুন করেনি তো? কত শত প্রশ্নের জাল আমার মনে। কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি তো সেটাই বুঝছি না। নিজের প্রাণ কখন যায় যায় অবস্থা। আমি এখনো রহস্য বের করতে পারলাম না। মেয়েটিকে নিয়ে বাসায় প্রবেশ করার সাথে সাথেই সবাই ছুটে এসে আমাকে রেখে মেয়েটিকে ধরে বলে, আরে প্রীতি, মা, মা প্রীতি, এতদিন কোথায় ছিলে তুমি? এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? সবাই প্রীতিকে জড়িয়ে ধরে কাঁদছে। প্রীতি কে? তাহলে এ বাসার সবাই চিনে, শুধু চিনেই না, অনেক আপন কেউ এদের। না হলে প্রীতিকে পেয়ে এতটা আবেগ কাঁদতো না কেউ। প্রত্যেকে প্রীতিকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছে। সবাই বলছে, প্রীতিমা, আর কোনোদিন তোমাকে আমরা যেতে দেব না। এরপর সবাই আমাকে বলে, মা রাত্রি, তুমি প্রীতিকে কিভাবে চিনলে? নিশ্চয়ই তুষার প্রীতির গল্প বলেছে। আর প্রীতিকে সবাই বলে ওটা তোমার তুষার ভাইয়ের বউ। আমার তখন খুব কষ্ট হচ্ছিল। তুষার এত বড় একটা মিথ্যুক। তুষার সবটা জেনে আমাকে মিথ্যা না বললেও পারতো। কি লুকাচ্ছে তুষার আমার থেকে? ওর এত লুকোচুরি বা কিসের? আর প্রীতি বা এই বাসা ছেড়ে চলে গিয়েছিল কেন? সবার এত ভালোবাসা ছেড়ে প্রীতি অমন জঙ্গলে বা কেন থাকতো? আমি সবাইকে বললাম, প্রীতি অনেক দূর থেকে এসেছে, ওর রেস্টের দরকার, ওর কিছু খাওয়া দরকার। তোমার জন্য তোমরা ওর জন্য খাবার রেডি করো। আচ্ছা প্রীতি কোন ঘরে থাকবে? আমি বললাম, আমার শাশুড়ি বললেন, প্রীতির রুমটা এখন তোমাকে দিয়েছি মা, ওই রুমে আগে প্রীতি থাকতো। তখন তুষারের ওপর আমার সন্দেহের মাত্রা আরও বেড়ে গেল। আমি প্রীতির রুমেই আছি, তাও তুষার কিছু বলেনি আমাকে। আমি উপরে আমার রুমে গেলাম। প্রীতিকে অন্য একটা রুম দেয়া হলো। রাতে খাওয়া শেষ করার পর আমি আমার রুমে গেলাম, আর বাকিরা প্রীতিকে নিয়ে গল্প করছে। আমি আমার রুমে খেয়াল করলাম একটা বন্ধ দরজা লক করা। আমি অনেক খোলার চেষ্টা করার পর দরজাটি খুললো। ভেতরে যা দেখলাম আমি প্রচণ্ড ভয় পেয়ে চমকে উঠি। একটি মানুষের আস্ত কঙ্কাল ভেতরে রাখা, মনে হচ্ছে কতকাল এখানে পড়ে আছে। পাশে শরীর থেকে মাংস খসে পড়ে আছে, আর কিছু নমুনা বোঝা যাচ্ছে। অমন রাতের বেলা নিজের রুমে কোনো মানুষের কঙ্কাল পেলে কোনো মানুষই ভয় না পেয়ে থাকতে পারবে না। কিছুক্ষণ পরই কঙ্কালটি উঠে হাঁটা শুরু করে। কঙ্কালটি যা করে তা দেখে আমার ভয়ে আমার শরীর আরও শিউরে ওঠে। গভীর ঘুমে আমার কানে কিছু একটা আওয়াজ আসছে। ঘুম ভেঙে দেখি চারদিকে ঘন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তখন অনুমান রাত কত হয়েছে আমার সে খেয়ালও নেই। আমি রুমের লাইট অন করব, কিন্তু কোন দিকে যে লাইট আমি বুঝতে পারছি না। হঠাৎ আমার হাতে কেউ টর্চ লাইট দেয়। লাইট নেওয়ার সময় হাত ধরে দেখি মানুষ না, এটা কঙ্কালের হাত। ভয়ে আমি চিল্লানোর চেষ্টা করছি, কিন্তু আমার গলার আওয়াজ কিছুতেই বাইরে
যাচ্ছে না, চারদিকে কেউ নেই, আমি একা। 3 তলার দরজাটা হাওয়ায় জোরে জোরে বাড়ি দিচ্ছে। রুমের লাইটগুলো অটো অন হচ্ছে আর অফ হচ্ছে। লাইট অন হলে হালকা আলোতে আমি দেখতে পাচ্ছি কঙ্কালটা হাওয়ায় দোল খাচ্ছে। কি একটা ভয়ঙ্কর হয়ে উঠেছে রাতটা। আমি কানে 2 হাত দিয়ে কেউ বাঁচাও বাঁচাও করছিলাম। কঙ্কাল দেখলে এমনি যে কোনো মানুষ ভয় পেয়ে যায়, আর তাও যদি রাতের বেলা নিজের রুমে হয়। কঙ্কালটা আস্তে আস্তে মানুষের রূপ নিচ্ছে। ধীরে ধীরে একটা মেয়ের রূপ নিল সে। এ কি তৃপ্তি তুমি? এই কঙ্কালটা তাহলে তৃপ্তির? তৃপ্তি কিসের এত রাগ আমার উপর? প্লিজ তৃপ্তি, আমাকে ছেড়ে দাও। আমি কি ক্ষতি করেছি তোমার? তৃপ্তির আত্মাটা সাদা কাফনে মুড়িয়ে আমার সামনে শুয়ে আছে আর হেসেই যাচ্ছে। 3 তলায় অন্ধকারে সাদা কাফনে মোড়ানো কোনো লাশ যদি হেসে রুম কাঁপিয়ে দেয়, কোনো মানুষের বেঁচে ফেরার কথা নয়। কঙ্কালটা মানুষের রূপ নিয়ে একটা লাশ হয়ে গেছে আর আমার সামনে শুয়ে হাসছে, কিন্তু একটা কথাও বলছে না। হঠাৎ করে আমার চেঁচামেচিতে নিচে সবাই আমার রুমে এসে আমাকে ধরে। আমি ভয়ে তুষারকে গুটিসুটি হয়ে জড়িয়ে ধরে আছি। আমাকে ছাড়ানোর অনেক চেষ্টা তুষার করে যাচ্ছে। এমনকি বাকিরাও আমার গায়ে হাত দিয়ে আমাকে বলছে। আমি এত ভয় পেয়ে গেছি কেন? আমি কাউকে কোনো উত্তর দেওয়ার অবস্থায় ছিলাম না। আমার সেন্স চলে যায়। আমাকে বেডে শুইয়ে দিয়ে কিছুক্ষণ পর সবাই রুমে চলে যায়, আর তুষার আমার পাশে বসে আমার মাথা কপাল টিপে দিচ্ছে। আমার তখন একটু একটু হুঁশ ফিরছে, চোখ এখনো ছাড়েনি। আমি খেয়াল করি যে তুষার আর তৃপ্তির ভাই বলাবলি করছে যে, ভাই, তৃপ্তির আত্মা কেন রাত্রির পেছনে লেগেছে? আমাদের কোনো ওঝা ডাকতে হবে আর তৃপ্তির আত্মাকে ডাকতে হবে, আর ওর কাছে শুনতে হবে কেন ও এমন করছে। ঠিক তখনই তুষার বলে, ভাই, তৃপ্তির আত্মাকে ছাড়। শুনলাম প্রীতি এসেছে এ বাড়িতে। আমি ভয়ে ওর সাথে দেখা করিনি। এই রুমটা তো প্রীতিরই ছিল। তৃপ্তির ভাই নোমান বলে, আরে কাকে না কাকে ধরে নিয়ে এসেছে তা ঠিক নেই, কারণ প্রীতির ফিরে আসা কখনো সম্ভব না। যদি কেউ আসেও সেটা প্রীতি না। হঠাৎ তুষার বলে, আরে এই এক্সট্রা রুমটা রাত্রি কখন খুললো? নিশ্চয়ই এই কঙ্কালটা দেখে ভয় পেয়েছে। নোমান বলে, এই কঙ্কালটা এখান থেকে সরানোর টাইম হয়ে গেছে ভাই, নইলে কোনো বিপদে পড়ে যাব আমরা। তুষার বলে, ঠিকই বলেছিস, কালই এর ব্যবস্থা করব। এর মাঝেই দরজায় কিছুর একটা আওয়াজ। তখন রাত 1টা হবে। রুমের দরজাটা অটো খুলে গেল। কি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। বাইরে বারান্দার ইটগুলো খুলে নিচে পড়ছিল। তুষার আর নোমান আস্তে আস্তে বাইরে গেল। বাইরে গিয়ে দেখে নূপুরের সাউন্ড শোনা যাচ্ছে। খুব জোরে কেউ নূপুরের সাউন্ড করে বাইরে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। হঠাৎই দেখে শিকলের সাউন্ড মনে হচ্ছে। দোলনাতে কেউ দোল খাচ্ছে। ওরা বাইরে গিয়ে খোঁজার চেষ্টা করছে, কেউ নেই চারদিকে। ছাউটা ছাদ থেকে আসছে। ওরা ছাদে গিয়ে দেখে তৃপ্তির লাশটা সাদা কাফনে মুড়িয়ে দোলনায় দোল দিচ্ছে প্রীতির মনে কি কোনো ভয় নেই? রাত দুপুরে একা একটা মেয়ে একটা লাশ দোলনায় দোল খাওয়াচ্ছে। তুষার আর নোমান প্রীতিকে দেখে চমকে ওঠে। এ কি প্রীতি, তুমি? আমি ওদের পিছ পিছ যাই বিষয়টা দেখার জন্য। প্রীতি বলে, কেন, অবাক হলে নাকি? আমার তো আসার কথাই ছিল। আমি খুব সারপ্রাইজ দিলাম, তাই না? তখনই তুষার আর নোমান বলে ওঠে, এটা হতে পারে না, তুমি প্রীতি হতে পারো না। প্রীতি হেসে বলে, আমি তো প্রীতি। এসো আমার কাছে, এসো আগের মতো গল্প করি। আগে তো কত গল্প করতে, এখন তাহলে ভয় কিসের? না না, আ, তুমি আমাদের মেরে ফেলবে। তুমি তৃপ্তিকে মেরে ফেলেছ। প্রীতি বলে, আমি তৃপ্তিকে কেন মারবো? তার কারণ বলো। কিছুক্ষণ পরে সে কঙ্কালটা এসে নোমানের ঘাড় ধরে টানতে টানতে নিয়ে যায় ছাদের কর্নারে। নোমান ভয়ে চিল্লাচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও প্লিজ। প্রীতি, আমার ভুল হয়ে গেছিল, আমাকে মাফ করে দাও। প্রীতি বলে, আমি তো কিছু করছি না তোমাকে, তাহলে প্রীতি প্রীতি বলছো কেন? প্রীতি খুব জোরে হাসতে তো হেসেই যাচ্ছে। যার লাশটাকে দোল খাওয়াচ্ছে কঙ্কালটা নোমানকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সাথে সাথে নোমান নিচে পড়ে যায়। আর কঙ্কালটা বলে, এবার তুষার আর রাত্রির পালা। কথাটা শুনেই আমি চমকে যাই। তার মানে আমাকেও মেরে ফেলবে, কিন্তু কেন?
সাথে সাথে কঙ্কাল আর তৃপ্তির লাশটা উধাও হয়ে যায়। তুষার ভয়ে গুটিসুটি হয়ে যায়। শুধু প্রীতি দাঁড়িয়ে আছে সেখানে। প্রীতি এক পা দু পা করে তুষারের কাছে আসে। তুষার প্রীতিকে দেখে প্রচণ্ড ভয় পায়। তুষার এক প্রকার এক দৌড়ে নিজের রুমে চলে আসে আর ওর রুম থেকে কঙ্কালটা বের করে ছাদে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। আমি তুষারকে প্রশ্ন করেছিলাম, কি আছে এই কঙ্কালে? আমাকে সত্যি বলো, তুমি তৃপ্তিকে মেরে এখানে আটকে রেখেছিলে তাই না? তাই তৃপ্তির আত্মা এমন করেছে? তুষার বলে, না, আমি তৃপ্তির কিছুই করিনি। তুমি তৃপ্তির কিছুই করনি, তাহলে তৃপ্তির আত্মা কেন ভয়ঙ্কর হয়ে উঠেছে? তুষার চুপ থাকে। তুষার এক রাতেই পুরো পাগল হয়ে গেছে। নিজের চালচলন আচরণের সব চেঞ্জ তুষারের মাঝে। নোমানের মৃত্যুর সাথে সাথেই ২-১ দিন পরে নিজেই ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে তুষার। পুরা বাড়িতে শোকের ছায়া। বিয়ের মেহেদি না উঠতেই আমি বিধবা হলাম। সবাই মারা গেল। কিন্তু আমি কেন কোনো কিছুর রহস্য বের করতে পারলাম না। সবার মৃত্যুর পরেও এবারের বিপদ কাটেনি। রোজ রাতে অশরীরীর ছায়া তাণ্ডব চালায় এ বাড়িতে। রোজ মাঝরাতে হাসে, কাঁদে, নুপুরের সাউন্ড ঘুরে বেড়ায়। আমার ও মন মেজাজ খুব খারাপ। সারাদিন রুমেই থাকি। একদিন মাঝরাতে প্রীতি আমার রুমে আসে। আমার মন খারাপ নিয়ে অনেক সান্ত্বনা দেয়। আমার মন খারাপও বেশ সময় দিচ্ছিল কিছুদিন। একদিন মাঝরাতে আমাকে বলে, চলো ছাদে গিয়ে চাঁদ দেখি, ভালো লাগবে। ওর কথায় ওর সাথে ছাদে গেলাম। দুজনে বেশ গল্প করছিলাম। গল্প করতে করতে হঠাৎ ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে। আমি নিজেকে বাঁচাতে ছাদ ধরে ঝুলে থাকি আর বলি, প্রীতি আমাকে বাঁচাও, আমি পড়ে যাচ্ছি, প্রীতি আমাকে তুলো এখান থেকে। তখন প্রীতি বলে, তোকে মারবো বলেই এত নাটক করেছি। বলেই প্রীতি খুব জোরে হাসে। আহ, সাথে সাথে ওর পোশাক বদলে যায়। বিয়ে সাজে প্রীতি। আমি প্রীতির অন্য লোক দেখে ভয় পেয়ে যাই। প্রীতি তাহলে মানুষই না? প্রীতি বলে, হ্যাঁ, এখন যা দেখছিস এটাই আমার আসল রূপ। আমি অস্থির আত্মা। তখন আমি ভাবছিলাম আমি তো মারাই যাব। তাই প্রীতিকে বলি, প্রীতি আমাকে কেন মারতে চাও? প্রীতি বলে, শোন তাহলে, তৃপ্তির কোনো আত্মা না, তৃপ্তিকে আমিই মেরেছি। তুষারের রুমে যে কঙ্কালটা, ওটা আমারই। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি নতুন রহস্য জানতে পারি। এতদিন যা ভাবছিলাম তা থেকে সম্পূর্ণ উল্টো কাহিনী জানলাম। প্রীতি বলে, তুষারের রুমে আমি থাকতাম। এ বাড়িতে মেয়ের পরিচয়ে আমি ছিলাম। আমি একটা হোটেলে জব করতাম। তুষারের বাবা আমার বাবার পরিচিত, তাই এ বাড়িতে থেকেই আমি লেখাপড়া করতাম। একদিন এ বাড়ির কেউ বাসায় থাকে না। ঝড় বৃষ্টিতে তারা বাইরে আটকে যায়। আর সেদিন তুষার আর নোমান থাকে বাড়িতে। ওরা দুজন প্ল্যান করে আমার রুমে যায়। আমাকে ধর্ষণ করেছিল অনেক কষ্ট দিয়ে। আমার চিৎকারে ঝড় বৃষ্টি ভেদ করে বাইরে কারো কানে পৌঁছায়নি। নোমান বারবার বলেছিল, বাসর করতে খুব মজা লাগছে। ধুবলে ধুবলে আমার শরীর কেটে ক্ষত বিক্ষত করেছিল। তুষারকে নিজের ভাইয়ের মতো জানতাম। অনেক হাত পা ধরেছিলাম তুষারের। একসময় ওরা দুজন বলাবলি করে, প্রীতিকে মেরে না ফেললে আমরা ফেঁসে যাব। ওদের কথা শুনে আমি তুষারের হাত পা জড়িয়ে ধরি। আমি কাউকে কিছু বলবো না। আমাকে প্রাণে মেরো না। আমার প্রাণ ভিক্ষা চেয়েও পাইনি। আমাকে মেরে তুষারের রুমে ওই দরজার পেছনে রেখে দেয়। আমার লাশটা দরজার পেছনে রেখে দেয় আর ওখানেই পচে আমার কঙ্কাল পড়ে থাকে। ওই ঘরে যে প্রবেশ করে তাকেই আমি মেরে ফেলি। এই তৃপ্তিকেও মেরেছি। আর এখন তোর পালা। আমার কাছে এক হুজুরের শক্তিশালী তাবিজ থাকে। প্রীতি আমাকে আরেকবার ফেলতে গেলেই তাবিজটা ছুঁড়ে দিই। ওর আত্মা আমার থেকে দূরে সরে যায়। আমি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে কখনো ওই বাড়িতে আর যায়নি। তুষার তার পাপের শাস্তি পেয়েছে, কিন্তু প্রীতির আত্মা ওই বাড়িতে আজও থেকে গেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটা কেমন লাগলো।